বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্বাশু স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকল শিক্ষার্থী সুস্থ এবং ভালো আছো এবং তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো ফলো করছো। তো আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা ইতিপূর্বে নবম অধ্যায়ের অনুশীলনী 1-2 এই দুটি অঙ্ক হয়ে গেছে এবং এর পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্ন করার যে নিয়মগুলো সেগুলো তোমাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নবম অধ্যায়ের অনুশীলনী 3 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি মোহাম্মদ আক্তারুজ্জামান পলাশ আছি তোমাদের সাথে। তাহলে আমরা আজকে নবম অধ্যায়ের রেয়ামিল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অনুশীলনী 3। তো আজকে অনুশীলনী 3-এর আলোকে যে আলোচ্যসূচি সেখানে অর্থাৎ যে বিষয়গুলো আজকে আলোচনা হবে তার মধ্যে আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় আমরা ইতিপূর্বে ক্লাসগুলো আলোচনা করেছি, তোমাদেরকে নিয়ম শিখিয়েছি। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, তারপরে আমাদের আলোচ্যসূচির মধ্যে আসবে অর্থাৎ এই অঙ্ক থেকে আমরা যে বিষয়গুলি শিখব সেটা হলো অশুদ্ধ রেয়ামিল থেকে অশুদ্ধ রেয়ামিল শুদ্ধকরণ। একটু অশুদ্ধ রেয়ামিল দেওয়া থাকবে, ভুলবশত ডেবিটকে ক্রেডিট বা ক্রেডিট আইটেমকে ভুলবশত ডেবিট করা হবে, আমরা সেই অশুদ্ধ রেয়ামিলটি শুদ্ধ করব। রেয়ামিল হতে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা 1 এবং 2-এ এই বিষয়গুলো আলোচনা করেছি। আমরা আজকে আবার প্রস্তুতকৃত রেয়ামিল থেকে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় শিখব। এই ছিল আজকে আমাদের অনুশীলনী 3-এর আলোকে আলোচ্যসূচি, অর্থাৎ অনুশীলনী 3 থেকে আমরা যে বিষয়গুলি শিখব বা আলোচনা করব সে বিষয়গুলো তোমাদেরকে ধারণা দেওয়া হলো। এখন আমরা দেখব প্রশ্ন। নবম অধ্যায় অনুশীলনী 3 আমাদের প্রশ্নটা আছে এরকম: মেসার সালে অ্যান্ড কোং এর হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এই ত্রুটিপূর্ণ রেয়ামিলটি নিম্নে প্রদত্ত হলো। রেয়ামিল 31 ডিসেম্বর 2017। এই ছিল আমাদের রেয়ামিল। ক্রমিক নম্বর হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। খতিয়ান পৃষ্ঠাকে আমরা সংক্ষেপে বলি খপ্রি। প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, ক্রয় 1 লক্ষ টাকা, বেতন 12,000 টাকা, পাওনাদার 40,000 টাকা ডেবিট দিকে দেওয়া আছে, দেনাদার 16,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000 টাকা, আন্তঃফেরত 3,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, গৃহীত ঋণ 13,000 টাকা, দালান কোঠা 55,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, মূলধন 67,000 টাকা, বিক্রয় 1,40,000 টাকা, বহি ফেরত বা ক্রয় ফেরত 6,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুঋণ 9,000 টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি 8,000 টাকা। এই ছিল আমাদের প্রস্তুতকৃত রেয়ামিল এবং এই রেয়ামিলটিতে অসঙ্গতি আছে। আমরা আগে বলেছি আমরা অশুদ্ধ রেয়ামিলকে শুদ্ধ করব। তো ভুলগুলো এখানে আছে এরকম, যেমন প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 34,000 টাকা, এটা ঠিক আছে। ক্রয় হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, বেতন ডেবিট 12,000 টাকা, পাওনাদার ক্রেডিট, কিন্তু এখানে ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে, তাহলে পাওনাদারটা এখানে ভুলবশত ডেবিট দিকে দেওয়া আছে, হওয়ার কথা ছিল ক্রেডিট দিকে। দেনাদার ডেবিট ডেবিট দিকে আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত এই ব্যালেন্স হওয়ার কথা ডেবিট, কিন্তু ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে 45,000 টাকা। আন্তঃফেরত ডেবিট ডেবিট দিকে দেওয়া আছে 3,000 টাকা। জাহাজ ভাড়া ডেবিট, কিন্তু ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে 5,000 টাকা। প্রদেয় বিল ক্রেডিট, কিন্তু ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে 20,000 টাকা। গৃহীত ঋণ ক্রেডিট ক্রেডিট দিকেই দেওয়া আছে। দালান কোঠা ডেবিট ডেবিট দিকেই দেওয়া আছে। বরাদ্দকৃত বাট্টা ডেবিট, কিন্তু ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে। মূলধন ক্রেডিট ক্রেডিট দিকেই দেওয়া আছে। বিক্রয় ক্রেডিট ক্রেডিট দিকেই দেওয়া আছে। বহি ফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট, কিন্তু ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে। মণিহারি ডেবিট, ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে 5,000 টাকা। কুঋণ ডেবিট, ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে 9,000 টাকা। সন্দেহজনক দেনা সঞ্চিতি ক্রেডিট, ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে। তাহলে এখানে আমরা দেখলাম পাওনাদার, ব্যাংক জমার উদ্বৃত্ত, তারপরে গৃহীত ঋণ,
প্রদেয় বিল, এরকম কিছু কিছু ডেবিট দিকের আইটেম ভুলবশত দেওয়া আছে ক্রেডিট দিকে, আবার ক্রেডিট দিকের আইটেম ভুলবশত দেওয়া আছে ডেবিট দিকে, কিন্তু দুই পক্ষের যোগফল আবার মিলানো আছে 2,94,000 টাকা। অর্থাৎ অশুদ্ধভাবে প্রস্তুতকৃত হলেও রেয়ামিলের যোগফল দুই পাশ মিলানো আছে। ভুলবশত কিছু আইটেম ক্রেডিট আইটেমকে ডেবিট দিকে দেখানো হয়েছে বা ডেবিট আইটেমকে ক্রেডিট দিকে দেখানো হয়েছে, কিন্তু দুই পক্ষের যোগফল সমান লেখা হয়েছে 2,94,000 টাকা। তাহলে এই ছিল আমাদের অশুদ্ধকৃতভাবে প্রস্তুতকৃত রেয়ামিল। এখান থেকে আমাদের করণীয়, কত যে কাজটা করতে বলছে, মেসার সালে অ্যান্ড কোং এর মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয়। এটা ছিল আমাদের ক, মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয়। ক্ষত বের করতে বলছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। উপযুক্ত তথ্যের আলোকে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। গত বের করতে বলছে উদ্দীপকের আলোকে মেসার সালে অ্যান্ড কোং এর একটি শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। আমরা আগে বলেছিলাম যে এখানে একটা অশুদ্ধ রেয়ামিল দেওয়া আছে, তো গত আমাদের অশুদ্ধ রেয়ামিলটি শুদ্ধ করতে হবে। তাহলে আমরা প্রশ্নগুলো আরেকবার দেখি। কত বের করতে বলছে সালে অ্যান্ড কোং এর মূলধনজাত প্রাপ্তির পরিমাণ। তো মূলধনজাত প্রাপ্তি আমরা জানি মূলধন, অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়, ব্যাংক থেকে গৃহীত ঋণ, এগুলো হলো মূলধনজাত প্রাপ্তি। ক্ষত বের করতে বলছে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। তো মুনাফাজাত ব্যয়ের পরিমাণ আমরা আগে শিখেছিলাম যে মুনাফাজাত ব্যয়ের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ ব্যয়, এই দুটোর যোগফল হবে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ। আর গত যেটা বের করতে বলছে অশুদ্ধ রেয়ামিলকে শুদ্ধ করতে বলছে। তাহলে এবার আমরা দেখি এক একের সমাধানগুলো কি হবে। প্রথমে আমরা দেখি সমাধান ক, মেসার সালে অ্যান্ড কোং এর মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তাহলে আমরা আগে দেখব যে মূলধনজাত প্রাপ্তি কোনগুলো। মূলধনজাত প্রাপ্তির মধ্যে আসতে পারে মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ, এগুলো হতে পারে প্রধানত মূলধনজাতীয় প্রাপ্তি। মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ, এগুলো হলো মূলধনজাতীয় প্রাপ্তি। তাহলে আমরা আমাদের যে প্রশ্ন, সে প্রশ্নের আলোকে দেখি যে মূলধনজাত প্রাপ্তিগুলো কি কি হতে পারে। সমাধান ক, মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা। আমরা আগে বলেছিলাম যে মূলধন প্রাপ্তির মধ্যে আসবে গৃহীত ঋণ বা ব্যাংক থেকে গৃহীত ঋণ, মূলধন, অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ। এই অঙ্ক আমরা মূলধনজাত প্রাপ্তির মধ্যে পাই গৃহীত ঋণ 13,000 টাকা, মূলধন 67,000 টাকা, দুইটা যোগ করলে হয় 80,000 টাকা। মূলধনজাত প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। গৃহীত ঋণ 13,000 টাকা, মূলধন 67,000 টাকা, দুইটা যোগ করলে মোট আসে 80,000 টাকা। মূলধনজাত প্রাপ্তি 80,000 টাকা। উত্তর, মূলধনজাত প্রাপ্তির পরিমাণ 80,000 টাকা। এই ছিল আমাদের কয়ের অ্যান্সার, মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। এরপর আমরা দেখব খ। খতে আমাদের বের করতে বলছে মেসার সালে অ্যান্ড কোং এর মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা ইতিপূর্বে যে সূত্র আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী 1, অনুশীলনী 2, এছাড়া সৃজনশীল প্রশ্নের যখন তোমাদেরকে সূত্রগুলো দেওয়া হয়েছিল আমরা বলেছিলাম যে মুনাফাজাত ব্যয়ের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যোগ হবে অন্যান্য পরোক্ষ ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। বিক্রিত পণ্য ব্যয় সূত্রটা হবে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রটা আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়, এর সঙ্গে আমরা যোগ করব অন্যান্য পরোক্ষ ব্যয়, তাহলে বের হবে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা প্রশ্নটা একবার দেখি, তাহলে তোমাদের একটু আলোচনা করতে সুবিধা হবে যে এখানে আমাদের প্রত্যক্ষ খরচ কোনগুলো, তারপর প্রারম্ভিক মজুত পণ্য বা নিট ক্রয়, এগুলো সমাপনী মজুত পণ্য প্রশ্নে দেওয়া আছে কিনা আমি তোমাদেরকে প্রশ্নটা একবার দেখে আলোচনা করতে। এই ছিল আমাদের প্রশ্ন। প্রারম্ভিক আমাদের প্রথম বের করব বিক্রিত পণ্যের ব্যয় সূত্র। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 34,000 টাকা, ক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং বহি ফেরত দেওয়া আছে। বহি ফেরত মানে ক্রয় ফেরত। তাহলে আমরা যখন নিট ক্রয় বের করব, এই ক্রয়ের 1 লক্ষ টাকা থেকে বহি ফেরত অর্থাৎ ক্রয় ফেরত 6,000 টাকা মাইনাস করে বের হবে নিট ক্রয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা,
তার সঙ্গে আমরা যোগ করব নিট ক্রয়, যোগ করব প্রত্যক্ষ খরচ। এখানে প্রত্যক্ষ খরচ বলতে আছে জাহাজ ভাড়া, এর একটা প্রত্যক্ষ খরচ। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ জাহাজ ভাড়া, এর যোগফল থেকে মাইনাস করবো আমরা সমাপনী মজুত পণ্য। আমাদের যে প্রদত্ত প্রশ্ন সেখানে সমাপনী মজুত পণ্য নাই, দেয়া না থাকলে আমরা মাইনাস করব না। আমরা প্রারম্ভিক মজুত পণ্য তার সঙ্গে যোগ করব নিট ক্রয়, যোগ করব জাহাজ ভাড়া, তাহলে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। এর সঙ্গে আমরা যোগ করব অন্যান্য পরোক্ষ খরচ। এখানে অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আসবে বেতন 12,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুরিন 9,000 টাকা। এই 9,000 টাকাতে আমরা কুরিন সঞ্চিতি 8,000 টাকা মাইনাস করে দেখাবো। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, জাহাজ ভাড়া। আর অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আসবে বেতন, বরাদ্দকৃত বাট্টা, মণিহারি, কুরিন, কুরিন সঞ্চিতি। এবার আমরা সমাধানটা দেখব যে আমরা ক্ষয়ের আলোকে যে প্রশ্ন সেটা হলো মুনাফার্জিত ব্যয়, সেই মুনাফার্জিত ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করব। কত আমরা বের করলাম মূলধন জাতীয় প্রাপ্তি, আর কত আমরা দেখব মেসার সালে অ্যান্ড কোংয়ের মুনাফার্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমি তোমাদেরকে আগে মুনাফার্জিত ব্যয়ের সূত্রটা মুখে মুখে বলেছিলাম, এখন আরেকবার আমি দেখাচ্ছি যে মুনাফার্জিত ব্যয়ের সূত্র বিক্রিত পণ্যের ব্যয় তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র প্রারম্ভিক মজুত পণ্য তার সঙ্গে যোগ হবে নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, এরভাবে বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। এর সঙ্গে যোগ করব অন্যান্য পরোক্ষ খরচের যোগফল। প্রশ্ন অনুযায়ী যা যা আসবে বিক্রিত পণ্যের ব্যয় এবং অন্যান্য পরোক্ষ খরচের যোগফল দুইটা যোগ করলে বের হবে মোট মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফল এবং অন্যান্য পরোক্ষ খরচের যোগফল যোগ করলে বের হবে মুনাফা জাতীয় ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে এই সূত্রের এলাকা আমরা দেখব আমাদের যে প্রশ্ন সেখান থেকে সমাধানটা কিভাবে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা প্রথমে বের করব বিক্রিত পণ্যের ব্যয়। প্রশ্ন অনুযায়ী আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া ছিল 34,000 টাকা যোগ নিট ক্রয়, আমরা ক্রয় থেকে ক্রয় ফেরতটা মাইনাস করলাম। ক্রয় ছিল 1 লক্ষ টাকা আর বই ফেরত বা ক্রয় ফেরত দেওয়া ছিল 6,000 টাকা, তাহলে নিট ক্রয় 94,000 টাকা। এর সঙ্গে যোগ হবে প্রত্যক্ষ খরচ ছিল জাহাজ ভাড়া 5,000 টাকা, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ জাহাজ ভাড়া টোটাল আসলো 1,33,000 টাকা। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রশ্নের সমাপনী মজুত পণ্য ছিল না, যদি সমাপনী মজুত পণ্য থাকতো তাহলে প্রারম্ভিক মজুত পণ্য তার সঙ্গে যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস হতো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য না থাকে আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা, নিট ক্রয় 1 লক্ষ থেকে ক্রয় ফেরত আমরা মাইনাস করলাম 6,000 টাকা, 94,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা, মোট যোগ করলে আসলো 1,33,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফল 1,33,000 টাকা। এর সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। এখানে অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আসলো বেতন 12,000 টাকা, বাট্টা 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুরিন থেকে আমরা কুরিন সঞ্চিতের বিয়োগ করে দেখাই দিলাম ব্র্যাকেটে। কুরিন ছিল 9,000 টাকা আর সৌন্দর্য দেনা সঞ্চিত বা কুরিন সঞ্চিত ছিল 8,000 টাকা, মাইনাস করলে আসে 1,000 টাকা। সবগুলো পরোক্ষ খরচের যোগফল আসলো 28,000 টাকা। বেতন 12,000 টাকা, বাট্টা 10,000 টাকা, মণিহারি 5,000 টাকা, কুরিন 1,000 টাকা, সবগুলো যোগফল 28,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফল 1,33,000 টাকা আর অন্যান্য পরোক্ষ খরচের যোগফল 28,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় এবং অন্যান্য পরোক্ষ খরচের যোগফল আসলো 1,61,000 টাকা। তাহলে আমরা বলতে পারি মুনাফার্জিত ব্যয়ের মোট পরিমাণ 1,61,000 টাকা। উত্তর মুনাফার্জিত ব্যয়ের পরিমাণ 1,61,000 টাকা। এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান, যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আসলো 1,61,000 টাকা। এরপর আমরা দেখব গত আমাদেরকে নির্ণয় করতে বলছে অশুদ্ধ রেওয়া মিল থেকে শুদ্ধ রেওয়া মিল প্রস্তুতকরণ। আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে, কিন্তু রেওয়া মিলটা অশুদ্ধভাবে প্রস্তুত করা আছে, অর্থাৎ কিছু ডেবিট উদ্বৃত্ত ভুলবশত ক্রেডিট দিকে দেওয়া আছে, আবার কিছু ক্রেডিট উদ্বৃত্ত ভুলবশত ডেবিট দিকে দেওয়া আছে। তারপরেও দুই পক্ষের যোগফল মিলানো আছে 2,94,000 টাকা।
অর্থাৎ আমরা আগে যেটা বলেছিলাম যে দুই রেয়ামিল মিলে গেলেই যে গাণিতিক শুদ্ধ প্রমাণ হয়, এটি সঠিক নয়। ভুলবশত বা অসাবধানতাবশত রেয়ামিল দুই পক্ষের মিললেও ভিতরে ভুল থেকে যেতে পারে। তো এরকম একটি রেয়ামিল ছিল আমাদের, যেটা অশুদ্ধ একটা রেয়ামিল ছিল। আমরা সেই রেয়ামিলটা এখন শুদ্ধ করব। আমরা রেয়ামিলের নমুনা ছক আশা করি তোমাদের সকলে খেয়াল আছে। তারপর তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাইতেছি। প্রথমে লিখবো আমার প্রতিষ্ঠানের নাম, তারপরে রেয়ামিল কত সালের কত তারিখ, প্রতিষ্ঠানের নাম, রেয়ামিল কত সালের কত তারিখের প্রস্তুতকৃত সেটা লিখতে হবে। আর রেয়ামিলের ছকটা ক্রমিক নম্বর হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, সংক্ষেপে খপ্রি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিকে করে আমরা 1 2 3 এভাবে সিরিয়াল দিব। হিসাবের শিরোনামে করে আমরা হিসাবের নাম লিখব। ডেবিট টাকা হলে অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত হিসাবটা যদি ডেবিট উদ্বৃত্ত হয় আমরা ডেবিট দিকে টাকা বসাবো, আর হিসাবের শিরোনাম যদি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে সেটা আমরা ক্রেডিট দিকে লিখব। তারপর দুই পক্ষের যোগফল দেখব, দুই পক্ষের যোগফল মিলে কিনা। যদি মিলে যায় আমরা প্রাথমিকভাবে ধরে নিব যে গাণিতিক শুদ্ধতা সঠিক হয়েছে। তাহলে আমরা অশুদ্ধ রেয়ামিল থেকে বা শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করি। মেসার্স সালে অ্যান্ড কোং এর রেয়ামিল 31শে ডিসেম্বর 2017। এ ছিল আমাদের রেয়ামিলের ছক। ক্রমিক নম্বর হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক 1-এর মধ্যে আসলো প্রারম্ভিক মজুত পূর্ণ ডেবিট 34,000 টাকা, ক্রয় ডেবিট 1 লক্ষ টাকা, বেতন ডেবিট 12,000 টাকা, পাওনাদার ক্রেডিট 40,000 টাকা, দেনাদার ডেবিট 16,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট 45,000 টাকা, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট 3,000 টাকা, জাহাজ ভাড়া ডেবিট 5,000 টাকা, প্রদেয় বিল ক্রেডিট 20,000 টাকা, গৃহীত ঋণ ক্রেডিট 13,000 টাকা, দালান কোঠা ডেবিট 55,000 টাকা, বরাদ্দকৃত ভাতা ডেবিট 10,000 টাকা, মূলধন ক্রেডিট 67,000 টাকা, বিক্রয় ক্রেডিট 1,40,000 টাকা, বই ফেরত ক্রেডিট 6,000 টাকা, বই ফেরত বা ক্রয় ফেরত, মণিহারি ডেবিট 5,000 টাকা, কুরিন ডেবিট 9,000 টাকা, সৌন্দর্যজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ক্রেডিট 8,000 টাকা। ডেবিট দিকের সবগুলো যোগফল আসলো 2,94,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল 2,94,000 টাকা। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল সমান। তাহলে এখানে আমি আরেকবার বলি, প্রারম্ভিক মজুত পূর্ণ ডেবিট, ক্রয় ডেবিট, বেতন ডেবিট, পাওনাদার ক্রেডিট, দেনাদার ডেবিট, ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট, আন্তঃফেরত ডেবিট, জাহাজ ভাড়া ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, গৃহীত ঋণ ক্রেডিট, দালান কোঠা ডেবিট, বরাদ্দকৃত ভাতা ডেবিট, মূলধন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বই ফেরত ক্রেডিট, মণিহারি ডেবিট, কুরিন ডেবিট, সৌন্দর্য দেনা সঞ্চিতি ক্রেডিট। তার ডেবিট দিকের যোগফল 2,94,000 টাকা এবং ক্রেডিট দিকের যোগফল 2,94,000 টাকা। তোমাদের নিশ্চয় খেয়াল আছে আমাদের যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু যোগফল ছিল 2,94,000 টাকা। অথচ ওইখানে কিছু ডেবিট আইটেম ভুলবশত ক্রেডিট দিকে বসানো ছিল, আবার কিছু ক্রেডিট আইটেম ভুলবশত ডেবিট দিকে লেখানো ছিল। যেমন এখানে যে ভুলগুলো ছিল সেগুলো নিশ্চয় তোমাদের খেয়াল আছে। ওখানে ভুলবশত আমরা বরাদ্দকৃত ভাতা ছিল ওখানে ক্রেডিট, শুদ্ধভাবে হবে ডেবিট। আবার মনিহারি ওইখানে দেওয়া ছিল ডেবিট, মনিহারি দেওয়া ছিল ক্রেডিট, শুদ্ধভাবে হবে এটা ডেবিট। বই ফেরত ওইখানে দেওয়া ছিল ডেবিট, শুদ্ধভাবে হবে ক্রেডিট। কুরিন ওইখানে দেওয়া ছিল ক্রেডিট, অথচ শুদ্ধভাবে হবে ডেবিট। সৌন্দর্য দেনা সঞ্চিতি ভুলবশত ছিল ডেবিট দিকে, অথচ সেটা হবে ক্রেডিট। এরকম কিছু ভুল থাকা সত্ত্বেও ওইখানে রেয়ামিলের যোগফল ছিল 2,94,000 টাকা। আবার আমরা শুদ্ধভাবে যে রেয়ামিল প্রস্তুত করলাম তারও যোগফল 2,94,000 টাকা। এই ছিল আমাদের শুদ্ধ রেয়ামিল প্রস্তুত। আমরা উত্তর লিখব শুদ্ধ রেয়ামিলের যোগফল 2,94,000 টাকা। এই ছিল আমাদের আজকের যে প্রশ্ন, যে আলোচ্য সূচি। প্রথমে মূলধনজাত প্রাপ্তি পরিমাণ আমরা নির্ণয় করলাম, তারপরে আমরা মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম, সর্বশেষে আমরা অশুদ্ধ একটি রেয়ামিল থেকে শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করলাম এবং শুদ্ধ রেয়ামিলের যোগফল 2,94,000 টাকা। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের আলোকে আজকের সমাধান। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দিচ্ছি, হোমওয়ার্ক বা ফর প্র্যাকটিস। তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি একটি রেয়ামিল এখানে দিয়েছি। দেখো, 31শে ডিসেম্বর 2017 তারিখে সোনার বাংলা ট্রেডিং থেকে খতিয়ান উদ্বৃত্তগুলো গৃহীত।
অর্থাৎ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সোনার বাংলা ট্রেডিং থেকে যে কোম্পানি সেখানে তার খতিয়ান উদ্বৃত্তগুলো দেয়া আছে এরকম। প্রদেয় হিসাব 35,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, হাতে নগদ 31/12/17 অর্থাৎ সমাপনী হাতে নগদ 8,000 টাকা, মোটর গাড়ি 10,000 টাকা, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,500 টাকা, কমিশন 600 টাকা, পরিবহন 1,600 টাকা, বিক্রয় 1,90,000 টাকা, 6% ব্যাংক ঋণ 1,34,000 টাকা, মূলধন 1 লক্ষ টাকা, ক্রয় 1 লক্ষ টাকা। এই ছিল একটি রেয়ামিল। খতিয়ান উদ্বৃত্ত প্রদেয় হিসাব 35,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, হাতে নগদ 31/12/17 অর্থাৎ সমাপনী হাতে নগদ 8,000 টাকা, মোটর গাড়ি 10,000 টাকা, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,500 টাকা, কমিশন 600, পরিবহন 1,600 টাকা, বিক্রয় 1,90,000 টাকা, 6% ব্যাংক ঋণ 1,34,000 টাকা, মূলধন 1 লক্ষ টাকা, ক্রয় 1 লক্ষ টাকা। এই ছিল একটি প্রতিষ্ঠানের খতিয়ান উদ্বৃত্ত। এখান থেকে যে করণীয় যে বিষয়গুলো তোমাদের করতে হবে সেটা হলো, কতে বলছে যে হিসাবের উদ্বৃত্তগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত, যে হিসাবের উদ্বৃত্তগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। আমরা এগুলো বিষয়গুলো আমরা অনেক আলোচনা করেছি। রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী হাতে নগদ, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ। ক্ষত বের করতে বলছে সম্পদ ও দায়ের মধ্যে সম্পদ ও দায়ের পরিমাণ কত, অর্থাৎ মোট সম্পদের পরিমাণ কত, দায়ের পরিমাণ কত। আর গত বের করতে বলছে একটি রেয়ামিল প্রস্তুত করো। তাহলে আমি এই এলাকা তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি যে প্রথমে যেটা বলছিল যে কোন কোন আইটেমগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। তো এখানে সমাপনী মধ্যে হাতে নগদ দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য 12,500 টাকা। একটা আইটেম আছে যেটা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। আর ক্ষতে যেটা বলছিল সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয়, এখানে সম্পদের মধ্যে আসবে প্রাপ্য হিসাব, হাতে নগদ, মোটর গাড়ি, যন্ত্রপাতি, সমাপনী মজুত পণ্য, এগুলো হলো সম্পদ। আর দায়ের মধ্যে আসবে প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ। প্রদেয় হিসাব এবং ব্যাংক ঋণ দায়। আর সম্পদের মধ্যে আসবে প্রাপ্য হিসাব, হাতে নগদ, মোটর গাড়ি, যন্ত্রপাতি, সমাপনী মজুত পণ্য। আর গতে যেটা বলছে রেয়ামিল প্রস্তুত করা, আমি জাস্ট তোমাদের সুবিধাজনক ডেবিট ক্রেডিট আলোচনা করে দিচ্ছি। প্রদেয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, হাতে নগদ ডেবিট, মোটর গাড়ি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী মজুত পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, কমিশন ডেবিট, পরিবহন ডেবিট, বিক্রয় ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট, ক্রয় ডেবিট। এই ছিল তোমাদের যে বাড়ি কাজ সেটি। তো এখান থেকে তোমাদের যে করণীয়গুলো সেগুলো আমি বলে দিলাম। কোন কোন রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না সে দফাগুলোর পরিমাণ লিখতে হবে, সম্পদ দায়ের পরিমাণ লিখতে হবে এবং একটি রেয়ামিল প্রস্তুত করতে হবে। তো এই ছিল আজকে আমাদের কাজ। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা হয় আমাদের সঙ্গে আলোচনা করবা, আমরা তোমাদেরকে সাহায্য করব। তো যে কথাগুলো আমরা এই করোনাকালীন দুর্যোগে বারবার বলতেছি যে আমরা সকলে সুস্থ থাকি, নিজে সুস্থ থাকি, পরিবার সকলকে সুস্থ রাখি এবং সরকারি যে স্বাস্থ্যবিধি সে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলি। তো তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 4 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।